যে আমি টিএসএফ এর আন্দোলনের রাস্তা আটকেছি এবং আমি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী চারজন ছাত্র নেতাকে দেখে কথা বলেছেন। এটা কতটুকু সুরার হলো, তাদের দাবিগুলা রোমান হলো, দাবিগুলা মানা হয়েছে কিনা আমরা এখনো অন্ধকার আছি। আশা করি অ্যাসেম্বলির মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা স্টেটমেন্ট এবং ত্রিপুরাতে ভাষা উন্নয়নের জন্য সবাই দাবি করেছে, কিন্তু সরকার তো ভাষাকে উন্নয়নের চেষ্টা না করে বিলুপ্ত করার জন্য চেষ্টা করছে। একদম সরকারি ব্যবস্থাপনায় কয়েকটি ভাষার পত্রিকা চলত, যেমন মণিপুরী এবং বিশ্বময়া মণিপুরী ভাষায় ত্রিপুরার চেক সাপ্তাহিক পাখি, চাকমা ভাষায় ত্রিপুরা সদক, কর্পরকে ককতুন, বাংলায় নতুন ত্রিপুরা, ইংরেজিতে ত্রিপুরা বন্ধ হয়ে গেছে। এটার সঙ্গে তো অনেক লোক যুক্ত আছে, এটা গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই বিষয়েও এই বাজেট ভাষণে উল্লেখ নেই যে এটা চালু করা এবং বেশি বলবো না। যোগাযোগ এবং আমাদের ট্যুরিজম মিনিস্টার, ইয়ং মিনিস্টার, উনি খুব চেষ্টা করছে রাজ্যের ট্যুরিজম যে শিল্পটাকে উন্নতি করেছে, তার জন্য সাধুবাদ জানাই। কিন্তু ট্যুরিজম টুরিস্টরা আসতে গেলে তো তার যোগাযোগের ব্যবস্থা দরকার। রেল এবং বিমান, যেহেতু আমি কৈলাসহরে রিপ্রেজেন্ট করি, পন্ডিত জওহরলাল নেহরু ত্রিপুরা ভারত মুক্তির পরেই 4টে এয়ারপোর্ট ছিল। প্রত্যেকদিন ত্রিপুরার মানুষ ভারতে বিভিন্ন প্রান্তে যেতে পারত। কৈলাসহর, কমলপুর, খোয়াই, আগরতলা 18 টাকা ছিল। কৈলাসহর থেকে কলকাতা 65 রুপিস। আমি যখন 6-7 পড়তাম 5 টাকার প্লেন চড়তাম কৈলাসহর থেকে কমলপুর, স্টুডেন্ট কনসেশন 9 টাকা ছিল। এবং আজকে দেশ এত উন্নতি হওয়ার পরে কেন এই বিমানবন্দর বন্ধ থাকবে? ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার থাকতে 100টা বিমানবন্দর একদিনে সেন্ট্রাল করছিল, এর মধ্যে কৈলাসহরটা ইনক্লুড আছে। 99টা এয়ারপোর্ট চালু হয়ে গেছে, এক্সেপ্ট কৈলাসহর চালু হয়। এবং তখনকার মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় চিফ সেক্রেটারির সঙ্গে আমি কথা বলেছি, বলছিলেন আপনি সাহায্য করবেন, আমি একটাই দাঁড়িয়ে আছি। মুখ্যমন্ত্রী প্রোগ্রাম করি করলো, জমি টমি মাপা হলো, সবকিছু হলো, আমারও বলা যে আমরা ফুল সাহায্য করবো। আমি আজকে রিপ্রেজেন্টেটিভ প্রচুর মানুষের কথা বলেছি, সবাই রাজি বাড়িঘর সাথে, কিন্তু কোনো একটা কারণে এটা বন্ধ হয়। মুখ্যমন্ত্রী হলে ব্রড মাইন্ড হওয়া থাকে, অজানা কারণও অজানাই। কমিউনিস্ট স্বাভাবিক ক্ষুদ্র মেন্টালিটি নিয়ে চলে, যদিও আমরা সঙ্গে বন্ধুত্ব আছে, সিয়ানে খোলাখুলি এবং আমরা এমন একটা অবস্থায় আছি যে আমরা 3 জন যেখানে আছি, তার দিকে হচ্ছে নাস্তিক পার্টি, বা দিকে কিন্তু বেশিরভাগ ধর্মান্ধ, আমরা কিন্তু ধর্ম নিয়ে এই দুই দিকে চাপে আমরা আছি। কিন্তু আমরা কিন্তু নীতি থেকে অ্যাকচুয়ালি লড়ি চাই। হাসপাতালে চিকিৎসা পরিষেবা জেলা হাসপাতালগুলোতে স্বয়ংসম্পূর্ণ করা বিশেষ দরকার। কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল ডাক্তার নাই, নার্স নাই, শুধু রোগী যায় সঙ্গে সঙ্গে রেফার আগরতলা, সঙ্গে সঙ্গে রাত 2টা হোক 1টা হোক, শুধু রেফার, তারা চিকিৎসা করতে চায় না, কারণ ডাক্তার নাই। সেই কারণে ডিস্ট্রিক্ট হসপিটাল গুলা আর একটু সুচারুভাবে ফুল প্রেজেন্ট করা বিশেষ দরকার, তাহলে আগরতলাতে রোগীর প্রেশারটা কম থাকবে। আরেকটি বিষয়, চার্টার্ড অ্যাকাউন্টের যে ফার্ম গুলো আছে, ত্রিপুরার ছেলে মেয়েরা পড়াশোনা করে ফার্ম করে, তারা কিন্তু কাজ পায়, বাইরে কোম্পানিরা পাচ্ছে। আমি কোয়েশ্চেন করেছিলাম, জেলা হয়েছে, এবারও জেলা হয়েছে। এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী
নজর দেওয়া দরকার। ওইটা একটু দেখে নেবেন। হ্যাঁ, 2 মিনিট। হ্যাঁ, 1 মিনিট শেষ। বহুত ধন্যবাদ। একটা বিষয়, গত বিধানসভায় জিরো ওয়াই আমি একটা বিষয় উত্থাপন করেছিলাম। বাংলাদেশে বর্ডারে কৈলাসহরে জিরো পয়েন্টের কাছে বাঁধ নির্মাণ করছে অবৈধ। সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ গুরুত্ব সহকারে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা করে কেন্দ্র সরকারের সঙ্গে তিনি আলোচনা করে বাঁধের কাজ শুরু হয়েছে আমাদের ভারতের অংশে। কিন্তু একটা অন্তরায়ে দাঁড়িয়েছে, এই গভর্নমেন্টে কি করেছে অনলাইনের টেন্ডার, যে অনলাইনে টেন্ডার পায় তাকে কাজ করতে দেয়। এটা একটা বিরাট সমস্যা। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আমি কামনা করি, কারণ এটাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতেই পারে। এবং পরিশেষে একটি কথা বলবো, এই যে আমরা ডেভেলপমেন্টের জন্য কথা বলি, আমার এখানে যারা রয়েছেন মাননীয় বিধায়ক মিনিস্টাররা, ত্রিপুরার ছোট্ট রাজ্য এবং আমাদের যে বাজেটটা অনেক বৃদ্ধি হয়েছে। এক সময় এটি আমাদের বাজেট কত ছিল, 5,000 কোটিও না, কিন্তু এখন তো আমরা 33 কোটি 34,000 কোটি আমরা বাজেট রূপায়ণ করতে পেরেছি। কিন্তু সরকারের টাকাটা যাতে মানুষের কাছে পৌঁছে এরকম একটা পরিকল্পনা করা দরকার। আমি একটা দাবি উত্থাপন করতে চাই যে ট্রাইবের জনজাতি 20টা সম্প্রদায় আছে, তালুক যে সম্প্রদায়টাও এবার অন্তর্ভুক্ত হয়েছে এবং কিছু কিছু ক্ষুদ্র রয়েছে। এটাতে প্রত্যেকের জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল করে দেয়। ভারতীয় সংবিধানে প্রদত্ত ক্ষমতা বলে রাজস্ব করতে পারে। যেমন চেয়ারম্যান সাহেব, আপনি তো জমাতিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল, রিয়াল ডেভেলপমেন্ট কাউন্সিল, তাহলে কি হবে, সরকারি ভাবে করবে, ঠিক আছে, আপনাদের দলের লোকই নিয়োগ করে, আপত্তি নেই। ডেভেলপমেন্ট কাউন্সিল করার পরে গভর্নমেন্ট ডিক্লেয়ার করবে এই 21 জনের দিয়ে জমাতিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল, এরপরে 1 মাসের মধ্যে ইলেক্টেড বডি করবে, ওই 21 অফিস থাকবে, ফান্ড দেওয়া হবে। এই যে আমাদের 1000 কোটি টাকা যে ফিনিশিং আমি তো একটু কম কথা বলি, হয়ে গেছে সময় তো। এই ডেভেলপমেন্ট কাউন্সিল গুলা শুধু ট্রাইবেল নয়, জেনারেল যারা মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল, আমাদের কৃষ্টি সংস্কৃতি গুলো রক্ষা করতে গেলে এই ডেভেলপমেন্ট কাউন্সিল বিশেষ প্রয়োজন। তাদেরকে ফান্ড দেবেন, তারা তার নিজের সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য চেষ্টা করবে। যাই হোক, আমি দীর্ঘ বলছি না, পরিশেষে এইটুকু বলতে চাই যে নেশা বিরোধী অভিযানকে জোরদার করা দরকার। আমি মনে করি, ধরেন কোন এক জায়গাতে নেশার ট্রেক রয়েছে, পুলিশকে বললে কিন্তু অগ্রিম তারা খবর পেয়ে, তার জন্য স্পেশাল ট্রাস্ট করে এবং আমরা জনপ্রতিনিধিরা হেল্প করা দরকার। আমি তো এক পায়ে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, ট্রান্সপোর্ট করে জনপ্রতিনিধি পুলিশ থাকবে, পুলিশে ইলিভেন যাবে, আগে থেকে জানাইলে কিন্তু তারা অগ্রিম খবর পেয়ে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এখন মাননীয় চেয়ারম্যান স্যার, 1 সেকেন্ড, উনি আমার নির্বাচিত বিধানসভা কথা একটা বলছিলেন, ওই ফল বাগান যেটা বলছিলেন যে যেখানে বাঁশ লাগানো হবে, এটা বাঁশ নয়, এটা বেম্বু ইন্টিগ্রেটেড পার্ক হবে, বাঁশের বাগান নয়, বাঁশের ফ্যাক্টরি হবে। আমাদের ঊনকোটি জেলায় 2খানা বড় জায়গা প্রজেক্ট, প্রথম এই যখন ত্রিপুরাতে এসেছিল তখন বাগান হয়েছে, ওই বাগানের বাঁশ দিয়ে সেখানে বিভিন্ন বাঁশের তৈরি জিনিস তৈরি হবে, ধূপকাঠি সহ। আর ফল বাগানটা বেসিক্যালি আমাদের ফল গাছ, লিচি বাগান, সেটা লিচি গাছের বয়স 20 থেকে 25 বছর থাকে। হর্টিকালচার ডিপার্টমেন্ট আজ থেকে 5 বছর আগেই সেই বাগানটাকে রিজেক্ট ডিক্লেয়ার করেছে এবং সেই বাগানটা ইন্ডাস্ট্রি দপ্তরকে হস্তান্তর করা হয়। ইন্ডাস্ট্রি দপ্তর সেটাকে ন্যাশনাল ব্যাম্বু মিশনকে হাতে তুলে দেয় এবং সেখানে এটা ইন্টিগ্রেটেড ব্যাম্বু পার্ক তৈরি হয়।
মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি মাননীয় সদস্য যেটা বলেছেন কৈলাসহর এয়ারপোর্ট নিয়ে, আমি জাস্ট ওনার অবগতির জন্য বলবো। উনি অনেকদিন ধরে এই কথাটা আমাকে বলেছেন, যেহেতু পরিবহন দপ্তর আমার কাছে রয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও হাউসে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক এই বিষয়টা নিয়ে, কারণ আমরাও চাই যে কৈলাসহরের এয়ারপোর্টটা আবার পুনরায় চালু, এবং সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি দুজনেই বর্তমান এবং প্রাক্তন সিভিল এভিয়েশন মিনিস্টারকে অনেকবার কথা বলেছি, চিঠি লিখেছি, এবং সিভিল এভিয়েশন মিনিস্টার যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছিলেন তখনও ওনার সঙ্গে কথা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার। গত কয়েকদিন আগে, এখন আপনারা জানেন যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মহাশয় ডোনার মানি স্টেটে এসেছেন, এটা রিভিউ মিটিং হয়েছে আমাদের সেক্রেটারিয়েটে, কৈলাসহর এয়ারপোর্ট নিয়ে কথা হয়েছে, এবং রিজিওনাল কানেক্টিভিটি স্কিম RCS উড়ান, সেই তার আন্ডারে এটাকে আনার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি এখানে বড় এয়ারক্রাফট নামতে পারবে না, এবং মাননীয় বিধায়ক বাবু জানেন যে সাউদার্ন পার্ট এবং নর্দার্ন পার্ট দুখান থেকেই যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় তো কয়েকশো কোটি টাকার প্রয়োজন, যেটা রাজ্য সরকারকে বহন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সিন্ধিয়া সাহেব বললেন যে তবে মাননীয় মুখ্যমন্ত্রী জোর দিলেন যে না, আমরা চাই এটা শুরু করতে। তখন বললেন যে তবে 19 সিটারের যে এয়ারক্রাফট গুলো আছে, ছোট এয়ারক্রাফট গুলো, ধরুন কৈলাসহর থেকে শিলচর, তেজপুর, ডিব্রুগড়, গুয়াহাটি বা এখান থেকে কলকাতা, সেগুলো চালানো যায়। উনি ব্যক্তিগতভাবে বর্তমান সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডুজিকে চিঠি লিখেছেন, এবং গত 3 তারিখে আমি যখন দিল্লিতে গিয়ে আমার দপ্তরের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করেছি, আমি সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে দেখা করে কথা বলেছি, এবং একটা হিসাব করে দেখা গেল উনি জয়েন্ট সেক্রেটারি 3 জন, ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে রেখেছিলেন, যে প্রতি বছর যদি এখানে বিমান চালনা হয় তবে 5 কোটি টাকা মেইনটেনেন্স খরচা সেখানে লাগে প্রতি বছর। এবং সেটা করার জন্যই কিন্তু বর্তমান যে এটিসি বিল্ডিংটা রয়েছে, আমাদের রাজ্য সরকার থেকে কয়েক কোটি টাকা খরচ করে আমরা এটিসি বিল্ডিংটাকে রিফারবিশমেন্ট করেছি, রিনোভেশন করেছি, আপনিও সেটা জানেন, আমরা ভিজিটেও গেছি। এবং উনি আমাকে কথা দিয়েছেন, মাননীয় সিভিল এভিয়েশন মিনিস্টার, আমাদের যে লোকসভার সেশন চলছে, সেই সেশনের পর উনি ত্রিপুরাতে আসবেন এবং আমাকে নিয়ে গিয়ে সেখানে এটা ভিজিট করবেন। আমি তখন আপনাকে আমন্ত্রণ জানাবো, আপনি উপস্থিত থাকবেন, এবং মাননীয় মন্ত্রী এসে গেলে কোন একটা সিদ্ধান্ত হয়তো পজিটিভ বা নেগেটিভ কিছু একটা হওয়া যায়। মন্ত্রী নিজেও চাইছেন, আমরাও বলেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সেটাতে সম্মতি দিয়েছেন যাতে সেটাকে চালু করা হয়। মন্ত্রী এলে আপনার সঙ্গে আমরা সকল ধরনের কাজ। बहुत बहुत धन्यवाद দুজন মন্ত্রীকে। তো মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ হচ্ছে। তো এখন পরবর্তী বাজেট নিয়ে আলোচনা করবেন মাননীয় সদস্য কিশোর বর্মন জি। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহাশয়। আমি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির তত্ত্বাবধানে গত 21 তারিখ এই বাজেট অধিবেশনে আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রদ্ধেয় প্রণজিৎ সিংহ রায় মহোদয় তার নিরলস প্রচেষ্টায় যে অসাধারণ বাজেট এই হাউসে পেশ করেছেন, তার সমর্থনে এবং আমাদের এই বাজেটের সমর্থনে আমাদের এই ট্রেজারি বেঞ্চ থেকে মাননীয় বিধায়কগণ যে বক্তব্য রেখেছেন তাদের সাথে সম্পূর্ণ সহমত পোষণ করে এবং এই বাজেটের বিরোধিতা করে আমাদের বিরোধী বেঞ্চের যারা আছেন তাদের সাথে সহমত পোষণ না করে সম্পূর্ণ তাদেরকে আমি ব্যক্তিগতভাবে রিজেক্ট করে আমাদের বাজেটের সমর্থনে আমি 2-4টি কথা এখানে তুলে ধরছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি কেন বিরোধীদের
সহমত পোষণ করছি না। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের এখন প্রধান বিরোধী দল সিপিএম আছে। সিপিএম এর বর্তমানে যিনি সর্বোচ্চ নেতৃত্ব আছেন প্রকাশ করাচ্ছি, উনি কিছুদিন আগে, জাস্ট এক সপ্তাহ হবে আগে, একটা বক্তব্য রেখেছেন যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় বর্তমানে সিপিএম এর কোনো জনভিত্তি নেই। আমার কথা নয়, প্রকাশ করাতে কথা। সেই কারণে যাদের কোনো জনভিত্তি নেই, জনগণের সাথে যাদের কোনো যোগাযোগ নেই, তারাই এই বাজেটের যে বিরোধিতা করেছেন, আমি তাদের বিরোধিতা করছি। আর আজকে জনভিত্তি না থাকার কারণে আজকে সম্পূর্ণ বাজেটের মধ্যে ওনারা অনুপস্থিত, এবং শুনছি এই বাজেট সেশনের মধ্যে আর আসবেনই না। অর্থাৎ কিভাবে জনভিত্তি তারা তৈরি করবেন তার একটা কৌশল হয়তো এটা অবলম্বন করেছে। এছাড়া সদ্য সমাপ্ত আমরা দিল্লি নির্বাচনের আমরা দেখেছি যে দিল্লি নির্বাচনে 27 বছর পর ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক আসন নিয়ে দিল্লির ক্ষমতায় ফিরে এসেছেন, যেখানে সিপিএম এর যে ভোট পার্সেন্টেজ 0.0002%, অর্থাৎ নোটার চাইতেও কম। তো সুতরাং তাদের যে বক্তব্য, এই বক্তব্য আমি গ্রহণ করতে পারছি না। সেখানে আমাদের বাজেটের উপর চর্চা করতে গিয়ে আমাদের বিরোধী বেঞ্চ থেকে দীপঙ্কর বাবু 2014 থেকে কতগুলো পার্সেন্টেজ দেখেছেন যে কত পার্সেন্ট 2014 থেকে 17 পর্যন্ত তাদের বাজেটে ইনক্রিজ করেছে, পার্সেন্টেজ দেখাচ্ছেন। উনি হয়তো জানেন না যে 2017-18 ওনাদের যে বাজেট ছিল, সেই বাজেট ছিল 15,656 কোটি টাকা। আমি এই বাজেট আর আমাদের বাজেটকে আমি শুধুমাত্র একটা বছরের মধ্যে সংকীর্ণ রাখতে চাই না, কারণ ওনাদের যে 2017-18 বাজেট, এটা শুধুমাত্র 2017-18 বাজেট নয়, স্বাধীনতার পর থেকে 2018 সাল পর্যন্ত তারা 35 বছর এখানে শাসন করেছেন। তাদের বাজেট ছিল স্বাধীনতার পর থেকে 2018 সাল পর্যন্ত মাত্র 15,956 কোটি টাকা। আর আমাদের ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিনের সরকার 2018-তে প্রতিষ্ঠিত হওয়ার পর আজ অব্দি, অর্থাৎ 7 বছরে আমাদের বাজেট কোথায় দাঁড়িয়েছে? 7 বছরে আমাদের বাজেট দাঁড়িয়েছে 32,423.44 কোটি টাকা, অর্থাৎ স্বাধীনতার পর থেকে 15,000 কোটি টাকা। আর মাত্র 7 বছরের সরকার তার দ্বিগুণেরও বেশি 32,423.44 কোটি টাকা আমাদের সরকার এই বাজেট এবার পেশ করেছেন, যেটা সিপিএম কোনোদিন কল্পনাও করতে পারবেন না। আর এই বাজেটের মধ্যে আমরা জানি মোট 51 পেজের বাজেট। তারা কোনোদিন 51 পেজের বাজেট এর আগে দেখেছেন কিনা আমার এই বাজেটের মধ্যে চিহ্নিতকরণ করা হয়েছে এবং ফোকাস করা হয়েছে, যেটা তারা কোনোদিন কল্পনাও করতে পারবে না। আমাদের সরকার, আমি মনে করি তাদের মতো এই দরিদ্র মানসিকতা, দরিদ্র চিন্তাধারা আর দরিদ্র অ্যাটিটিউড নিয়ে কখনো তারা এই বাজেটের গভীরতা তারা মাপতে পারবে না। আমার ছোট একটা গল্প, একদিন একটা কুয়োর মধ্যে একটা সমুদ্রের ব্যাঙ এসে লাফিয়ে পড়লো। কুয়োর মধ্যে থাকা যে ছোট্ট ব্যাঙ আছে সে ঘাবড়ে গেল। সে কি এত বড় প্রাণী, আমার মতো দেখতে, কুয়োর ব্যাঙ
সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী মহল,